এ অন্যায় আমি কিছুতেই সইব না। ওই কলঙ্কিনী মেয়েকে আর আমার বাড়িতে ঢুকতে দেব না। উত্তেজিত হবেন না বাবা, এই ভালো করে আপনি ভেবে দেখুন। আজ যদি আপনি ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেন, তাহলে কাল এই দিরাজের সঙ্গে গিয়ে সে ঘর বাঁধবে, আর লোকের মুখে মুখে এই কলঙ্কের কথা প্রচার হবে। তখন আমাদের অবস্থাটা কি হবে একবার ভেবে দেখেছেন বাবা? তার চেয়ে আপনি আমার একটা কথা শুনুন। বলো। আমরা যে তার কুকীর্তির কথা জেনে ফেলেছি, এই সব না বলে শুধু বলে দিতে হবে কাল থেকে সে যেন এই বাড়ির বাইরে যেতে না যায়। আর এদিকে আমিও দিরাজকে জানিয়ে দেব, কাল থেকে যদি আমাদের বাড়ির সীমানায় তাকে দেখি, তাহলে ছাপ কেটে তার পিঠের ছাল তুলে নেব। শুধু তাই নয়, ওই কলঙ্কিনী বন্যাকেও চাপকে ওর পিঠের ছাপ তুলে নিতে হবে। বাড়ির মধ্যে যাকে আমি সবচাইতে বেশি ভালোবাসতাম, সে কিনা আমার মুখ পুড়ে দিলে তাও পুড়িয়ে দিতে চায়। এর চেয়ে দুঃখের আর কি আছে বাবা? আজ আমার মনে হচ্ছে নিশিত বন্যার কথা বিশ্বাস করে অনুপের উপর আমি অবিচার করেছি। সত্যি সে দোষী নয়, সব দোষ ওই মেয়েটার। বিরাজের সঙ্গে মেলামেশার জন্য সে প্রতিনিয়ত ওদের সংসারে অশান্তির সৃষ্টি করত। হ্যাঁ বাবা, আমারও তাই মনে হয়। নইলে অমলেশ তার বাছুর এই তার সঙ্গে দেখা হয়ে যেতে লজ্জিত হতো দূরের কথা, এই উল্টে হোটেলে গিয়ে ডিং করে আসে। যারা বংশের মুখে কালিয়ে মাখাতে চায়, তাদের মুখে কিছুই আটকায় না। এবার আমি বুঝতে পেরেছি, এই জন্যই বৌমা সেদিন আমার কাছে অনেক কিছু বলতে চেয়েছিল, কিন্তু আমি ভুল বুঝে উল্টো আমি তাকেই শাসন করেছি। তাই প্রতিমা আপনাকে যে কথা বলতে চেয়েছিল সে কথা আমাকে বলেছে। এই বন্যা আর দিরাজ এই গোপনে যে সব কথা বলেছে, সেসব কথাই প্রতিমা আমাকে বলেছে। কি কথা বলো? কি কথা বলেছে? সম্পত্তি ভাগ হলে এই বন্যা তার অংশ নিয়ে এই দিরাজের সঙ্গে গড় বাঁধবে। সে আশা তার পূর্ণ হবে না। আমার অবর্তমানে সমস্ত সম্পত্তি যাতে তুমি পাও, সেই ব্যবস্থায় আমি করে যাব বাবা। এই আমার স্থির সিদ্ধান্ত। ওরা আমার মুখের দিকে চায় না, আমার বংশ মর্যাদাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিতে চায়। আপনি তাদের বিবেকে বাঁধে না, তাদেরকে আমি এতটুকু করব না। হ্যাঁ, আপনার ইচ্ছা আমি বাধা দেব না বলে, তবে হ্যাঁ, এই চরিত্র সংশোধন করে যে আমার কাছে ফিরে আসবে তাকেই আমি তার বাগের অংশ দিয়ে বুঝিয়ে দেব। হ্যাঁ, কারণ আমি সম্পত্তি চাই না বাবা। আমার কাছে সম্পত্তির চেয়ে বড় জিনিস হচ্ছে আপনার আশীর্বাদ বাবা, আপনার আশীর্বাদ। তোমার মতো নির্লোভ ছেলে যদি প্রতি সবাই হতো, তাহলে হয়তো আমি আরো 10 বছর বেঁচে থাকতাম, কিন্তু না, আর আমি কাঁদব না। বাবা, তুমি কালিয়াকে সংবাদ দাও, আমি সবাইকে বুঝিয়ে দিতে চাই, বৃদ্ধ হলেও ধনঞ্জয় চ্যাটার্জির বিচার বুদ্ধি এখনো লোপ পায়নি। স্নেহ মমতার বসে যে অন্যায়কে সহ্য করে অপরাধীকে ক্ষমা করতে সে কোনদিন শেখেনি। প্রয়োজন হলে আমি নিজের হাতে বাবা 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 আমি দাঁড়িয়ে থাকতে পারছি না। নিশীথ, নিশীথ, তুমি চিন্তা করো না। নিশীথ, তুমি এটুকুকে সংবাদ দাও,
কালি আমি আমার সমস্ত সম্পত্তি তোমার নামে লিখে দেবো। বাবা। ড্রাইভার ড্রাইভার গাড়ি ঘুরাও, গাড়ি ঘুরাও। আজ আজ আমার সমস্ত অভিনয় সাকসেসফুল হয়েছে। কাউকে এই সম্পত্তির ভাগ দিতে হবে না, আর সেই ভাগ নিতে আসবে তাকেই তাকেই আমি বুঝিয়ে দেব এই নিশ্চিত চ্যাটার্জি একটা কাল কেউটে। আসবে আসবে, এক এক করে সকলে আমার হাতের মুঠোয় আসবে, আর আমি এক এক করে সবাইকে শেষ করে দেব। অসিদ্ধা, অসিদ্ধা, দীপঙ্কর, কি সংবাদ? কালিকিঙ্কর, কি খবর? গিয়েছিলে? নাহলে কি মিছি মিছি ফুলের মালা নিয়ে বেরিয়েছি? কি দেখেলে? দেখলাম মিস লাইটের বাড়িখানা পুলিশে ঘিরে রেখেছে, আর আচ্ছা, তুমি এখানে থাকো, আমি আসছি। দিব্যি ফোটান্তি করে দিন কাটিয়ে দিচ্ছিলাম, মাঝখান থেকে এসে ও উরুবালাকে আশ্রয় দিয়ে আচ্ছা ঝামেলায় পড়লাম। আজের সন্ধ্যা দাও, কাল ও কোথায় গেছে? আরে বাবা, এসবকে আমার পুষায়। তবে কথা ঠিক, এইবার এই রূপনগর থেকে কিছু আগাছাকে বিদায় নিতে হবে। সাংঘাতিক ব্যাপার, এই এমন সুন্দর মেয়েটাকে চুরি মেরে 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 ফেললো। না বাবা, আমি আর ও পাড়ায় যাচ্ছি না। যদি কেউ বদমাইশি করে দেখিয়ে দেয়, আমি রোজ মিথ্যায় লাইটের বাড়িতে যেতাম, তাহলে পুলিশ সকলের আগে আমাকেই অ্যারেস্ট করবে। কিন্তু কে মারলে তার প্রাণে কি দয়া মায়া নেই? ও তুকে আমার বুকটা পেড়ে যাচ্ছি। আর যদি কিছুদিন মিস লাইট বেঁচে থাকতো, তাহলে আরো আমি অনেক অনেক কিছু হাতিয়ে নিতাম। সে কথা ঠিক। আগে আমি বেল ফুলালা। ও তুমি সেই 720 আপনি সে 840 না? আমি আগে 840 মানে 420, 840, 840। মুখ সামলিয়ে কথা বল। কি বললেন? ছোট লোক? তা যা বলছেন মশাই, আমি 1 নম্বরে ছোট লোক। তবে কি কথা কি জানেন মশাই, মেয়েদের দালালি করে আপনার মতো ভদ্রলোক হওয়ার চেয়ে ছোট লোক হওয়া অনেক ভালো। আরে আস্তে কথা বলুন মশাই, আস্তে কথা বলুন, কারণ মিস লাইটের মতো আপনাকেও বিদায় নিতে হবে। ও বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। মিস লাইটকে তাহলে তুই খুন করেছিস। দাঁড়া, আমি তোকে এক্ষুনি পুলিশে দিচ্ছি। পুলিশ? শোনে যা শয়তান, তোদের ষড়যন্ত্রের বদলা নিতে আমি মিস লাইটকে খুন করেছি, আর এখন আমি তোকেও খুন করলাম। তোর যত চালাচামড়ি
মুন্ডা আছে এক এক করে সবাইকে ওপারে পাঠিয়ে দেব। বসিতা! হ্যাঁ? কিরে ভয় করছে? দূর পাগল, কিসের ভয়? এই সমাজকে রাহুমুক্ত করতে দু চারটা জানোয়ারের রক্তে হাত মাখাতেই হয়, এতে ভয়ের কি আছে? চল, আমি বেঁচে থাকতে তোর কোনো ভয় নেই, কোনো ভয় নেই। তাই চল। চলো। রঙিন স্বপ্ন ভেঙে গেছে, ভেঙে গেছে, মানুষকে অমানুষ করার নেশা আমার কেটে গেছে। আজ আমি বাস্তবে এসে দেখছি সংসার কত সুন্দর, কত পবিত্র, কিন্তু সারা জীবন ধরে অমৃতকে অবহেলা করে গরুলের পেয়ালায় চুমু দিয়ে যে পাপ আমি করেছি, তার শাস্তি আমাকে ভোগ করতে হবে। তাই আজ কোটি নীলিমার রূপে ভুগছি। একই যন্ত্রণা, অনন্যা, অনন্যা, শান্তনু। তুমি আমার বিছানা ছেড়ে এসেছো কেন? কে? চলো ভাই, চলো ওষুধ খাইয়ে দেবো, ঘরে চলো। অনন্যা, এখনো তুমি আমার মুখে ওষুধে গ্লাস তুলে দিতে পারছো? যে তোমাকে লাঞ্ছনা দিয়েছে, বঞ্চনা করেছে, তার মুখে ওষুধে গ্লাস তুলে দিতে তোমার কি ঘৃণা হয় না? আমি যে কাজ দিয়ে কাঞ্চন করে পেয়েছি, সব কিছুর বিনিময়ে তোমাকে একান্ত আপন করে পেয়েছি গো। এই তো আমার সবচেয়ে বড় পাওনা। অনন্যা, তোমার রূপে যেহেতু মাদকতা, বুকে যেহেতু ভালোবাসা, মুখে যেহেতু মধু, কেন আমি আগে অনুভব করতে পারিনি? আবার চুপ করো, তুমি চুপ করো, আর একটা কথা বলো না, তুমি চুপ করো। এই অসুখ আর ভালো হবে না অনন্যা। এই যে কোটির রূপ, অপারেশনের প্রয়োজন, তাতে চাই অনেক অনেক টাকা। অনেক টাকা? টাকার জন্য তোমাকে চিন্তা করতে হবে না বৌদি, আমি সব ব্যবস্থা করে রেখে এসেছি। কি ব্যবস্থা করেছো ঠাকুর? ধনপতি ষাটকে বাহিরের ঘরে বসিয়ে রেখে এসেছি, দলিল পত্র ঠিক করে রেখেছি। এবার দাদা একটা সই করে দিলেই চলবে। তার মানে তুমি বাড়ি বিক্রি করে দাদার চিকিৎসা করতে চাই বৌদি। আমার চিকিৎসার জন্য তুই বাড়ি বিক্রি করবে শান্ত? কেন করব না দাদা, তোমার চিকিৎসার জন্য আমি কত আত্মীয় স্বজনের ধারে গিদারে গিয়েছি, তারা মুখের উপর আমাকে দরজা বন্ধ করে দিয়েছে। তোমার যত পুরনো বন্ধু বান্ধব ছিল, তাদের সকলের কাছে আমি হাত পেতে সাহায্য চেয়েছি, পায়ে ধরে পর্যন্ত কেঁদেছি, কিন্তু সাহায্য করার তো দূরের কথা, উল্টো আমাকে যাতা কথা বলে তাড়িয়ে দিয়েছে দাদা। তো 100 বার দেবী, কেন কেন গিয়েছিলে মূর্খ তাদের কাছে হাত পাততে? তুই জানিস না সুসময়ে বন্ধু হয়, অসময়ে হায় হায় কেউ কারো নয়। তাই তো বাড়ি বিক্রি করে তোমার চিকিৎসা করতে চাই দাদা। বাড়ি বিক্রি করলে আমরা থাকবো কোথায়? বস্তিতে থাকবো দাদা। রামায়ণে আছে, রামের জন্য লক্ষণ কত কষ্ট করেছে, আর আমি তোমার জন্য এতটুকু কষ্ট করতে পারবো না দাদা। তুমি কি বলো বৌদি? আমি আর কি বলবো ভাই, গর্বে আনন্দে আমার বুকটা 10 হাত ভরে গেছে। জানি না গত জন্মে আমি কত পুণ্য করেছিলাম, তাই তোমার মতো ঠাকুরপো পেয়েছি। হ্যাঁ হ্যাঁ, অনেক পুণ্য করেছিলে, নইলে কি আর চোখের জল সম্বল হয়?
এখন ওসব বাজে কথা রেখে দিয়ে চলো দাদাকে বাইরের ঘরে নিয়ে এসো, দলিলে সই করাতে হবে। আমি সই করবো না। কেন করবে করবে না? না? আমার পশু প্রবৃত্তির চরিতার্থের জন্য আমি একে একে সব কিছু বিক্রি করেছি। বাকি আছে শুধু ওই পত্রিক বাড়িখানা, ওখানে কি কুয়ে আমি তোদেরকে পথে বসাতে পারবো না শান্ত। আমি এছাড়া যে আর কোনো উপায় নেই। বাবা ভুল বুঝে আমাকে সম্পত্তির অংশ থেকে বঞ্চিত করে গেছেন। সব কথা জানি আমি বড়দাকে পর পর 3খানা চিঠি দিলাম, কিন্তু তার কোনো উত্তর এলো না। তুমি আবার নিষেধকে চিঠি দিয়েছো। তুমি অসিতের মুখে শুননি তার ষড়যন্ত্রিকতা, পাওনি তুমি তার ছোট বোনের পরিচয়। তবে কেন বারবার চিঠি দিয়ে তুমি নিজেকে অপমানিত করছো অনন্যা? তোমার জীবনের চেয়ে অপমানটাই কি বড় হলো? অনন্যা, না গো না, তোমার প্রাণ বাঁচাতে ভাইয়ের কাছে অপমানিত হওয়া তো দূরের কথা, কারো পায়ে ধরে কাঁদতেও আমার কোনো আপত্তি নেই। আমি পথে পথে ভিক্ষে করে বেড়ালেও আমার অপমান হবে না। শুনছো শুনছো দাদা, বৌদি কি বলছে শুনছো? এমন স্ত্রীকে তুমি অবহেলা করে আমার যন্ত্রণা আবার বেড়ে গেছে। শান্ত শান্ত, আমাকে কাগজ কলম এনে দে। কেন সই করবে? উপন্যাস লিখবো, শ্রেষ্ঠ উপন্যাস। আর এই উপন্যাসের নায়িকা হবে জানিস? এই সর্বগ্রাসী আগুন, আর নায়িকা হবে সে আগুনে তিলে তিলে পুড়ে নিঃশেষ হয়ে সংসার প্রদীপ জ্বালিয়ে দে সে অনন্যা। হগো তুমি চুপ করো, তুমি চুপ করো। এই যন্ত্রণা নিয়ে তোমাকে বেশি কথা বলতে হবে না। দুহাই তোমার দাদা, তুমি কোনো অমত না করে সই করবে। চলো, ধনপতি শেঠ বাহিরের ঘরে বসিয়ে রেখেছি। ওকে ফিরিয়ে দে শান্ত, তুই ওকে ফিরিয়ে দে। এই ধনপতি শেঠ এক এক করে আমার সব কিছু কেড়েছে, শেষ সম্পূর্ণটুকু নেওয়ার জন্য উৎপেতে বসে আছে। আজ সুযোগ পেয়ে তাই নিতে এসেছে। না না, আমি মরবো, তবু আমি দলিলে সই করবো না, করবো না। শান্ত, কেঁদো না অনন্যা। আমি মহা পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি। আমাকে সুস্থ করতে চেয়ে না, আমি আর সুস্থ হতে চাই না। এভাবে যন্ত্রণা চটপট করে আমি মরণকে জড়িয়ে ধরবো। এই হবে আমার শান্তি, এই হবে আমার তৃপ্তি। বৌদি, দাদা যে কিছুতেই সই করতে রাজি হচ্ছে না। না হলে আর কি করবো ভাই? তুমি বরং ধনপতি শেঠকে ফিরিয়ে দাও, তারপর আমি একবার শেষ চেষ্টা করতে বাপের বাড়িতে যাচ্ছি। দেখি আমি বড়দার সামনে গিয়ে দাঁড়াবো, সে আমাকে কেমন করে ফিরিয়ে দেয় আমি সেটা দেখবো। যদি তোমাকে অপমান করে, সাগরে পেতেছি সজ্জা, শিশিরের কি বা ভয়। ঠাকুরপো, অপমানকে আমি ধুলোর মতো ছেড়ে ফেলে দেব, তবু অপমানের ভয়ে আর আমি ঘরে করে চুপ করে বসে থাকতে পারবো না। বৌদি তুমি মরো, বৌদি তুমি মরো। ঠাকুরপো, এত যার সহ্য শক্তি এই নিষ্ঠুর পৃথিবীতে, তার বেঁচে থাকা উচিত নয় বৌদি, ঠাকুরপো, উচিত নয়। ঠাকুরপো, তুমি যাও ভাই, তুমি যাও, আমি দেখছি ভাই কোথা থেকে টাকা। আমি যাচ্ছি বৌদি, আমি যাচ্ছি, আমি যাচ্ছি বৌদি। না না না, আমি থাকতে আমার স্বামীকে কিছুতে আমি মরণের হাতে তুলে দিতে পারবো না, কিছুতেই পারবো না। এতদিন পরে
আমি যখন একটা সুখের মুখ দেখতে পেয়েছি, তখন সেই সুখ সম্পূর্ণভাবে উপভোগ না করা পর্যন্ত আমি কিছুতেই হার মানব না, কিছুতেই না। তোমার চোখের জলেতে পাষাণ গলেছে, ফিরিয়া এসেছে কালা। তোমার চোখের জলেতে পাষাণ গলেছে, ফিরিয়া এসেছে কালা। শয়নে স্বপনে তুমি যে তার হয়েছ গলার মালা। শয়নে স্বপনে তুমি যে তার হয়েছ গলার মালা। চোখের জলেতে পাষাণ গলেছে, ফিরিয়া এসেছে কালা। দীপঙ্কর, ভেঙে পড়ো না দিদি, ভেঙে পড়ো না। তোমার আশা বৃক্ষের অমৃত ফল একদিন না একদিন ফলবে তোমার চোখের জলেতে। পাষাণ গলেছে। ভগবান, আর কত সহ্য করবো ভগবান? দিন রাত যন্ত্রণা দিয়ে ছটফট করছি, পয়সার অভাবে আমি ডাক্তার ডাকতে পারছি না। তারপর উনি বলেছিলেন অপারেশন করতে হবে, তাতে চাই অনেক টাকা। সেজন্য তোকে ভাবতে হবে না বোন, টাকার জন্য দরকার হলে পরের মাথায় আমি লাথি মারবো। দাদা, তুমি অতনুকে বিনা চিকিৎসায় আমি কিছুতেই মরতে দেব না। ছোটদা, তুমি হ্যাঁ রে মুখপুরি, আমি এই নে এই নে 10 টাকা 50 পয়সা। এত টাকা তুমি কোথায় পেলে ছোটদা? রোজগার করেছি। কিন্তু তুমি তো কোনো চাকরি করো না, তাহলে রোজগার করলে কি করে? জানো না নাদি, জানো অসিতা রোজ আমার সঙ্গে মাজন বেচতে যায়। সে কি? হ্যাঁ ছোটদা, রে বোন, এটা খুবই মজার কাজ। দীপঙ্কর গান গেয়ে লোক জড়ো করে, আর আমি লেকচার দিয়ে মাজন বিক্রি করি। দীপঙ্কর, আমার যাওয়ার সময় হয়ে গেছে, তুমি তৈরি হয়ে নাও। ঠিক আছে, আমি যাচ্ছি। এত বড় বংশের ছেলে হয়ে তুমি শেষ পর্যন্ত মাজন বিক্রি করছো? করি, পুরুষ হয়ে জন্মেছি, কাউকে আমি ঠকিয়ে দিই না, আর কারো পকেটও মারি না। দোস্তুর মতো ব্যবসা করেই পেট চালাই। কিন্তু একটা চাকরি করলে? চাকরি করবো রে, করবো মুখপুরি, করবো নিশ্চয়। আমি সময় হলে চাকরি করব, কিন্তু এখনো যে আমার অনেক কাজ বাকি। সেই কাজগুলো শেষ হলে আমি একেবারে চাকরিতে ঢুকবো, আর রিটায়ার হলে বাইরের আলোয় আমি আর বেরিয়ে আসতে পারবো না রে, বেরিয়ে আসতে কি পারবো না। বলছো তুমি ছোটদা? না না, কিছু না, কিছু না। আমি আমি যাই রে অনন্যা, আমি যাই। টাকাগুলো ফিরিয়ে নিয়ে যাও ছোটদা। কেন? তোমার এত কষ্টের টাকা আমি নিতে পারবো না। কেন নিতে পারবি না বোন? জমের দুয়ারে কাঁটা দিয়ে
তুই যে বছরে বছরে আমাকে ভাই ফুটা দিতিস, আমি তোর সেই ছোটদা, সেই দিনের সেই ভাই ফুটার পুরস্কার আজ আমি তোর হাতে তুলে দিয়ে গেলাম বোন। দাদা সেই হবে আবার পরম সান্ত্বনা বোন। ছোটদা তুই কাঁদছিস অনন্যা, কাঁদছিস? কাঁদ কাঁদ, কেঁদে কেঁদে চোখের জলে বুক ভাসিয়ে দে। দেবতার দুয়ারে ধর্ণা দিয়ে পড়ে থাক, উগ্র আধুনিকা নারী সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দে সীতা সাবিত্রী শুধু পতির পাঠাতেই নেই, এই মাটির পৃথিবী তো আছে, তারা শুধু সত্যতার তাতেই ছিল না, এই কোলের যুগেও আছে, এই কোলের যুগেও আছে, এই কোলের যুগেও আছে। তুই ঠিকই বলেছিস রে ছোট্ট, সীতা সাবিত্রী শুধু পথের পাতাতেই নেই, এই মাটির পৃথিবী তো আছে রে ছোট্ট, এই মাটির পৃথিবী তো আছে। কেউ নেই আমার পথের কাটা হয়ে, আর কেউ নেই। প্রতিটি ফ্রেন্ড আমার সাকসেসফুল হয়েছে, তাই আজ এই সমস্ত সম্পত্তি আমি অধিকারী। এক এক করে আমি সকলকেই দূরে সরিয়ে দিয়েছি, বাকি আছে শুধু বন্যা। সে এখনো জানে না যে এই চূড়া বালির উপর দাঁড়িয়ে প্রাসাদ গড়ার স্বপ্ন দেখছে। যখন জানবে তখন বন্যা 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 বন্যা। একই অনন্যা, তুই অনেক বিপদে পড়ে আমি তোমার কাছে ছুটে এসেছি বড়দা। তুমি তো জানো চিঠিতে আমি তো সবই তোমাকে জানিয়েছি বড়দা। অতনুর অসুখের কথা তো? হ্যাঁ, লিভার অ্যাবসেসের যন্ত্রণায় সে দিন রাত শুধু ছটফট করছে দাদা। অপারেশন ছাড়া তাকে ভালো করা যাবে না, তাতে অনেক টাকার দরকার। তুমি তুমি আমাকে কিছু সাহায্য করো দাদা, তুমি আমাকে কিছু টাকা দাও। টাকা? একটা মাতাল চরিত্রহীনের জন্য আমি দেব টাকা? কেন দেবে না দাদা, সে যে তোমার অরণ্যর স্বামী। তবু তাকে বাঁচাতে আমি এক টাকাও দেব না। দাদা দেবে না? কত দূর থেকে কত কষ্ট করে আমি তোমার কাছে ছুটে এসেছি, আর আর তুমি আমাকে নিরাশ করে ফিরিয়ে দেবে? ফিরিয়ে দিতাম না বোন, যদি বুঝতাম অতনুকে বাঁচানো যাবে, কিন্তু আমি জানি এই সে কিছুতেই বাঁচবে না। না না, ও কথা বলো না দাদা, ও কথা বলো না, ও কথা আমি শুনতে পারবো না দাদা, ও কথা বলো না। তুই ফিরে যা অনন্যা, তুই ফিরে যা। আমি আমি তোমাদের পায়ে ধরে অনুরোধ করছি দাদা, তুমি আমাকে বেরিয়ে দিও না। বাবা আমাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে গেছে, তার জন্য আমার কোনো দুঃখ নেই, কোনো অভিমান নেই, কোনো অভিযোগ নেই। শুধু তুমি আমাকে ভিক্ষা দাও। ভিক্ষার টাকায় সাগু বালি কিনা যায় অনন্যা? এই মরণাপন্ন রোগীকে বাঁচানো যায় না। বড়দা, হ্যাঁ, তবে তোর খাওয়া পড়া যদি কোনো অভাব হয় এখানে আসিস, আমি তোর বান নেব। থাক, অত দয়ার আর কোনো দরকার হবে না। আমি আমার অসুস্থ স্বামীর কাছে ফিরে যাচ্ছি, তাকে মরণের মুখ থেকে বাঁচাতে যদি দরকার হয় আমি পথে পথে ভিক্ষে করব, তাতে যদি তাকে আমি বাঁচাতে না পারি তাহলে বিধবা হয়ে আমি এই সমাজের মুখে বিচারণ করব। তবে তোমার দুয়ারে আমি আর কোনোদিন ফিরে আসবো না দাদা, কোনোদিন না, কোনোদিন না। ঠাকুরজি, ঠাকুরজি, আজ যখন এসেছো
তার চেয়ে তুমি আমার গয়নার বাক্সগুলো নিয়ে যাও। গয়না তুমি এগুলো বিক্রি করে প্রতিমা ভয় নেই, এ তোমার দেওয়া গয়না নয়, এ আমার বাপের বাড়ির দেওয়া গয়না। তোমার চেয়ে আমার অধিকার বেশি। বৌদি, আমার স্বামীকে বাঁচাতে তুমি তুমি তোমার বাপের বাড়ি দেওয়া গয়না সব আমার হাতে তুলে দিলে। তাতে কি হয়েছে ভাই? এগুলো সিন্ধুকে পরেই থাকতো। তবু যদি এর বিনিময়ে তুমি তোমার স্বামীকে বাঁচাতে পারো বোন, তাহলে আমার গয়নাটি ধন্য হবে আর আমিও ধন্য হব। বৌদি, তোমার এই মহত্বের আমি জীবনে কোনোদিন শোধ করতে পারবো না বৌদি। কি বলে যে আমি তোমাকে কৃতজ্ঞতা জানাবো আমি ভেবেই পাচ্ছি না। ঠাকুরজি, তাই ভগবানের কাছে প্রার্থনা করে যাচ্ছি, তোমার শীতের সিঁদুর চির উজ্জ্বল হয়ে থাকুক, চির উজ্জ্বল হয়ে থাকুক। ঠাকুরজি, শুনলে শুনলে, একটু আগে যে বোনকে তুমি অপমান করেছো, সে তোমার দীর্ঘায়ু কামনা করলো। থামো! এত স্পর্ধা তোমার হলো কি করে? আমার সামনে এতর গয়না তুমি দিয়ে দিলে। ও, তুমি রাগ করেছো? আগে বললেই হতো, তাহলে কিছুতে এতগুলো গয়না আমি দিতাম না। আর যাকগে, ভুল যখন হয়ে গেছে তখন তো আর কোনো কিছু করার নেই। তুমি আমাকে কিছু কিছু করার কথা শুনিয়ে দাও, আমি কিচ্ছু বলবো না। তুমি কি আমার সঙ্গে রহস্য করছো? হ্যাঁ, রহস্য ধরে ফেলেছো? আমি মনে করেছিলাম তুমি একেবারেই রহস্য বুঝো না, কিন্তু হ্যাঁ, এখন দেখছি আমার ভুল ধারণা। আমি একটু স্বাধীনভাবে খরচ করে দেখলাম তুমি কি বলো, কিন্তু একটা কথা ঠিক, এখন পর্যন্ত আমি বন্যার মতো নির্লজ্জ হতে পারিনি। আর তোমার মতো কি বলতে চাও তুমি? বলতে চাই যে যদি বন্যাকে অশৃঙ্খলা পথে ঠেলে না দিতে, তাহলে আজও ওই অনন্যার স্বামীকে বাঁচাতে পারতো। অন্যায় করো না, আমি কোনো অন্যায় করিনি। তাই এবার দিয়েছি বাপের বাড়ির গয়না, আবার দেব তোমার দেওয়া গয়না। সেই সুযোগ আমি তোমাকে দেব না। কি করবে? আমাকে তাড়িয়ে দেবে? কিন্তু বিশেষ সুবিধা হবে না। হাজার অপমান করলেও আমি কিন্তু এই বাড়ি থেকে এক পাও নড়ব না। যাও কিনা আমি দেখছি। তোমার জন্য আমার জীবনটা বিষময় হয়ে উঠেছে। আমার জীবনটাকে মধুময় করে দিয়েছো। অন্যায় করে আবার বড় বড় কথা হচ্ছে। না, আমি কোনো অন্যায় করিনি। অন্যায় করছো তুমি। শুধু অন্যায় নয়, মহাপাপ করেছো। ছলনায় ভাই বোনদের সম্পত্তি থেকে বঞ্চিত করে। আর একটা কথা বললে আমি তোমার গলা টিপে। কি সংবাদ দিরাজ? অমূল্য গাঙ্গুলি এইমাত্র রূপনগর থেকে ফিরে এসেছে। ইনকাম ট্যাক্স অফিসে 4,000 টাকা রিফিউজ করেছে। সে কি 4,000 টাকা রিফিউজ করেছে? শুধু তাই নয়, সমস্ত কাগজপত্র ইনকাম ট্যাক্স অফিসে আটকে রেখেছে। ওহ, কি করেছে এতদিন ওরা? নকল খাতাগুলো তাহলে ঠিক মতো তৈরি করতে পারেনি। আমি এর জন্য অমূল্য বাবুর কাছে কৈফিয়ত চেয়েছিলাম। কি বললেন তিনি? তিনি বললেন হঠাৎ যে এরকম একটা কিছু হয়ে যাবে তিনি ভাবতেও পারেনি। আজ ভাবতে না পারার জন্যই আমার 25 লক্ষ টাকা ইনকাম ট্যাক্স অফিসে জমা দিতে হবে, নইলে কারখানা বন্ধ হয়ে যাবে। ওফ, আমি যতই ভাবছি না, একবার আমি
চেষ্টা করে দেখি। তারপর কোথায় যাচ্ছ? ব্যাংকে টাকা তুলতে। ঘুষ নেবে না, দেখি ঘুষ নেই কিনা। 4000 টাকা রিপিউজ করেছি, 10,000 টাকা দেব। তাতেও যদি না হয় 20,000 দেব, 30,000, প্রয়োজনে আমি 50,000 টাকা পর্যন্ত দেব। কিন্তু আমার একটা কথা আছে রে শেঠ। কি কথা? বন্যার সঙ্গে আমার বন্যা? শোনো দুরাজ, বন্যার সঙ্গে তোমার বিয়ে হবে না। কি এতদিন তুমি যে আমাকে বলে এসেছো বন্যা আমাকে বিয়ে করতে রাজি আছে, তুমি তাকে রাজি করেছো, এমন কি তার সঙ্গে আমাকে বিয়ে দিয়ে তার সম্পত্তি আমাকে লিখে দেবে, সে সপ্তাহ হলে? মিথ্যে, মিথ্যে, সব মিথ্যে। আমি বন্যাকে কোনোদিন বিয়ের প্রপোজালই দেইনি, শুধু তোমাকে দিয়ে আমার কাজ করিয়ে নিয়েছি। তাই বন্যার অবাধ মেলামেশা সুযোগ দিয়েছিলাম। কি এতদিন তাহলে আমি মরিচিকার পেছনে ছুটে বেরিয়েছি? হ্যাঁ ধীরাজ, তোমার মতো বুদ্ধিমান লোক এতদিনেও একথাটা তুমি বুঝতে পারোনি। তাই ভেবে আমি আশ্চর্য হচ্ছি। এই তাহলে তোমার শেষ কথা? শুধু কথাই নয়, সম্পর্ক শেষ। কারণ আমি শয়তানদের দিয়ে কাজ করাই ঠিকই, কিন্তু তাদের সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখি না। তুমি যাও ধীরাজ, আর কোনো দিন তুমি এই বাড়িতে আসবে না। এবার তোমাকে একটু ভক্তি না করে পারছি না। সত্যি এতদিনে তুমি একটা কাজের মতো কাজ করেছো। দুঃখ করো না দাদা, দুঃখ করো না। এ হবে আমি আগে থেকেই জানতাম। মরিচিকার মায়া মানুষকে শুধু টেনে নিয়ে যা দাদা, কিন্তু পিপাসা দূর করে না দাদা। তুমি অনেক অনেক উপরে উঠতে চেয়েছিলে, কিন্তু পরে গিয়ে তোমার হাত পা ভেঙে গেছে দাদা। এখন যাও, নইলে আবার হয়তো তোমাকে অপমান করে এখান থেকে তাড়িয়ে দেবে। আচ্ছা কথাটা মনে থাকবে, মনে থাকবে। মনে রেখে কোনো লাভ নেই ধীরাজ, কোনো লাভ নেই। কারণ আটকাট বেডে আমি তোমাকে সরিয়ে দিয়েছি। আগে ইনকাম ট্যাক্স অফিসারের কাছ থেকে আমি ফিরে আসি, তারপর শত্রুর শেষ। এই কথা কি সত্য যে বাবা নাকি আমাকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করেছেন? হঠাৎ এই কথা কেন বলছিস? কথাটা সত্য কিনা তাই বলো তুমি। হ্যাঁ সত্যি। সত্যি? তাহলে কেন এতদিন তোমরা আমার কাছ থেকে কথাটা চেপে রেখেছিলে, আর কেনই বা উইলের সময় আমাকে জানাওনি? জানিয়ে কোনো লাভ হতো না বন্যা, বাবা তোমাকে একটা কানা করিয়েও দেবে না। কেন? আমার অপরাধ? তোমার অপরাধ, তোমার উশৃঙ্খলতা। পর্দা আমার উশৃঙ্খলতা? হ্যাঁ বোন, হ্যাঁ। স্বাধীন ভাবে চলাফেরা, এই ধীরাজের সঙ্গে নীলজ্জের মতে পার্কে ঘুরে বেড়ানো, এমনকি প্রতিদিন রাত্রে ডিং করে বাড়ি ফেরা, এসবই বাবা দেখেছেন এবং থেকে বুঝেছেন যে এই সম্পত্তি দিলে এই দুদিনেই তুমি উড়িয়ে দেবে। তাই তোমাকে কিছুই দেয়নি। আমি অবশ্য বুঝতে পেরেছি এই সবই তোমার চক্রান্ত। আমার চক্রান্ত? হ্যাঁ, তুমি আমাকে গাছে তুলে দিয়ে মইটা বেশ সুন্দর করে কেড়ে নিয়েছো। তুমি চক্রান্ত করে আমাদের সবাইকে ফাঁকি দিয়েছো। তুমি শট, তুমি প্রবঞ্চক। দুদিন আগে যে দাদা বলতে অজ্ঞান ছিল, যে দাদার কথা মতো ব্যাগ বাকি মনে করেছে, আজ আবার তাকে তুমি গাল দিচ্ছ। বৌদি, না দেব না।
কন্যা, আজ থেকে তুই স্বাধীনভাবে চলাফেরা করতে পারবি না, ইচ্ছা মতো তুই খরচ করতে পারবি না। দাদা, আজ থেকে বিধবা বোন যেমন দুটো বাতের জন্য বাপের বাড়ি পড়ে থাকে, তুইও ঠিক তেমনি পড়ে থাকবি। দাদা, দুটো ভাতের জন্য আমি এখানে পড়ে থাকবো? শ্বশুর বাড়ি অপমান যারা করে, বাপের বাড়িতে পড়ে থাকে, তাদেরকে এই কথাই শুনতে হয় ঠাকুরজি। হ্যাঁ, এখনো কথা শোনো, শ্বশুর বাড়ি ফিরে যাও ঠাকুরজি, তাদেরকে পায়ে ধরে ক্ষমা চাও। তার আগে যেন আমার গলায় দড়ি দিয়ে মৃত্যু হয়। সেটা ভালো কথা ঠাকুরজি, যখন তুমি মরবে তখন তুমি আমাকে জানিও, আমি দড়ি গাছটি তোমাকে এগিয়ে দেব। তবে হ্যাঁ, এর পরেও যদি তুমি এখানে থাকো তাহলে তোমাকে ঠাকুর জানা বলে তোমাকে আমি ঝি বলে ডাকবো, ঝি বলে ডাকবো, ঝি বলে ডাকবো। কি হলো? এক মুহূর্তের ভূমিকম্পে কি পৃথিবীটা ওলটপালট হয়ে গেল? বিনা মাঘে বজ্রপাত হয়ে আমার কি মৃত্যু হয়ে গেল? যে বাড়িতে এতদিন আমি স্বাধীনভাবে চলেছি, কেউ আমাকে বাধা দেয়নি, আজ কিনা সেই বাড়িতেই দুমুঠো ভাতের জন্য যে বৌদির সঙ্গে আমি ঘৃণাতে কথা বলতে পারতাম না, সেই বৌদি কিনা আমাকে ঝি বলে ডাকবে। বলেছে না, শুধু ঠাকুর ঝি না বলে শুধু ঝি বলে ডাকবে। দাদা, মনে থাকে যেন। দাদা, এখন আমি কি করব? আমাকে কি বলে ডাকবে? শুধু ডাকবে না, এরপর বাসন মাজতে, কাপড় কাচতে তোমাকে এগিয়ে দিতে হবে। ধীরুদা, আমার কথা সত্য কিনা প্রমাণ পেয়েছে তোমার না? পেয়েছি, কিন্তু তুমি বলে দাও তো ধীরুদা, এখন আমি কি করব? প্রতিশোধ নাও। প্রতিশোধ? হ্যাঁ, প্রতিশোধ। নিষেধ যেমন চালনা করে তোমাকে তোমার অংশ থেকে বঞ্চিত করেছে, তুমিও ঠিক তেমনি তার নামে কেস করে তোমার সম্পত্তি আদায় করে নাও। তা কি করে সম্ভব ধীরুদা? জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই? জলে কেন বাস করবে বন্যা? তুমি এখান থেকে অনন্যার বাড়িতে চলে যাও। তারপর অনন্যার বাড়ি? হ্যাঁ, অনন্যার বাড়ি। নিষেধ এইভাবে ষড়যন্ত্র করে তাকেও ফাঁকি দিয়েছে। তাই বলছি, দুই বোনে একসঙ্গে যুক্তি করে তার নামে কেস করো, দেখবে সম্পত্তি তোমরা নিশ্চয়ই পাবে। আর তার জন্য আমাকে যত রকমের সাহায্য করতে হয় আমি তোমাকে তাই করব। তুমি আমাদের জন্য তোমার ভগ্নী পুত্রপতির বিরুদ্ধে যাবে? যাব না কেন বন্যা? শরণার্থে যে অবলা মেয়েদের সম্পত্তি আদায় করে নেয়, তার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। কারণ ধর্ম বলে একটা কথা আছে, বিশেষত তোমার হয়ে আমি প্রতিমাকে, নিশীথ আর প্রতিমাকে যে অপমান করেছে, এসব কথা থাক। আচ্ছা বলো, তুমি এখন রাজি? হ্যাঁ, আমি রাজি। তাহলে আর দেরি নয়, আজই অনন্যার বাড়িতে যাওয়ার জন্য তৈরি হও। আমি তোমাকে গাড়িতে তুলে দিয়ে আসবো। কিন্তু দাদা, এই মাত্র গাড়ি নিয়ে বেরিয়ে গেছে, বেরিয়ে এলে হয়তো তোমাকে আর বাইরে দিতে নাও পারে। তখন ঠিক আছে, আমি প্রস্তুত। তাহলে তুমি তৈরি হয়ে বেরিয়ে আসো, আমি তোমার জন্য স্টেশনে অপেক্ষা করছি। হ্যাঁ, আজই আমি অনন্যার বাড়িতে যাব। বন্ধ করে দেবো। তারপর দুই বোনে যুক্তি করে দাদার নামে কেস করব। সম্পত্তির অংশ আমাদেরকে আদায় করে নিতেই হবে। সেও যেমন ধনঞ্জয় চ্যাটার্জির ছেলে, আমিও প্রমাণ করে দেব আমরাও তেমনি ধনঞ্জয় চ্যাটার্জির মেয়ে। না, দাও
নয়, তাহলে যে মা লক্ষ্মী অসন্তুষ্ট হবেন, আর মা লক্ষ্মী অসন্তুষ্ট হলে আমার টাকার সিন্ধুক খালি হয়ে যাবে। না 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 না, ও আমি কিছুতেই করতে পারবো না। একদিকে মন্দির চলছে, আর একদিকে চলছে চুলাই কোম্পানির মৃদু সঞ্জীবনী, আর আজ থেকে শুরু হলো মেয়ে ছেলের আমদানি। মেয়ে ছেলে? কোন ব্যাটারে? আমাকে তুমি চিনতে পারছো না? আমি যে তোমার গুরুর গুরু 420। ও তুই সে 420? খুব যে ধর্মের মতি হয়েছে। না না, এখন মন্দির খোলা যাবে না, দেখছিস না বাইরে ঝড় জল আরম্ভ হয়েছে। আরে খুলবে না তো, খুলো না তাহলে। এক বোতল মদ দাও, খেয়ে চলে যাই। কি দেবতার মন্দিরে মদ? মারবো স্বর্গে এক থাপ্পড়। আরে তুমি রাগ করছো কেন জয়গুরু দাদা? কে না জানে তোমার সামনে মন্দির আর পিছনে মদ বিক্রি করো? এই তো আমাদের সেদিন আমাদের পাড়া পেঁচু, সেই তো আমাকে বললো। ও পেঁচু? হ্যাঁ পেঁচু। পেঁচুর পাড়ায় থাকিস তুই? তবে আর বলছি কি, সেই তো তোমার কাছে আমাকে পাঠালে, বলছে পুজো দেওয়া হবে, মদও পাওয়া যাবে। বটেই তো, বটেই তো, বটেই তো। তুই তাহলে আজ থেকে আমি তোমার নতুন খদ্দের। দাও এখন ছট করে এক বোতল মদ দাও, এই ঝড়ঝড় রাতে খেয়ে চলে যাই। দেব রে দেব। শুধু মদ কেন, পাঁচুকে বলিস এবার থেকে মেয়ে ছেলেও দেবে, তাই না? ভগবানের মন্দিরে মেয়ে ছেলে? আরে একটু আগে তুমি তো বলেছিলে মেয়ে ছেলের কথা। হ্যাঁ বলেছিলাম, তুই শুনে ফেলেছিস। বেশ করেছিস, বেশ করেছিস। হ্যাঁ রে, মেয়ে ছেলেও পাওয়া যাবে। বেশ ভালো করেছো দাদা। দেবতার পাশে মদ না হলে কি চলে? মদ না খেলে মুটি জমে না। আমি দিব্যি করে বলছি, বলতে পারি। এই 35 শব্দের কবচ ধারণ করলে সশরীরে তুমি স্বর্গে যাবে। কি এই মদ না নিয়ে চলে যাচ্ছিস কেন? আর একটু দাঁড়াও। আমার এক বন্ধু ওই মুড়ে মাথায় দাঁড়িয়ে আছে, তাকে আমি ডেকে নিয়ে আসি। এই সেরেছে, আর একজনকে ডেকে নিয়ে আসবে? কোনো গন্ডগোল বাঁধাবে না তো? বন্ধুকে ডাকার কথা কয়ে পুলিশ পুলিশের নিকুচি করেছে। পুলিশ আমার কি করবে? পাঁচু বাবু ধরেছিল, টাকা দিয়েছি, ছেড়ে দিয়েছে। টাকা টাকা, আজকাল মানুষের টাকাই মাদার, টাকাই ফাদার।